We broadcast diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সারা বিশ্ব থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা আপনারা দেখছেন, যারা দেখবেন এবং যারা রেকর্ডেডটাও পরে দেখবেন ইউটিউব এবং ফেসবুকে, আপনাদের সবাইকে আমি ওয়াশিংটন থেকে সারা হোসেন বাবু আমাদের স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন ডক্টর তোফাজ্জল নূর ফ্রম নিউ ইয়র্ক হেডকোয়ার্টার অ্যান্ড সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকে প্রাউড গেস্ট Dr. Hasnat Hussain from UK. He is the proud president of our Voice for Global Bangladeshis and as well Voice for Global Justice. Welcome to our show, Dr. Hasnat Hussain. আমি জানি আপনারা রাশ করে চলে এসেছেন, and thank you so much for being here. Thank you. For the people of Bangladesh all over the world. And then Dr. Hasnat, we have another guest and another proud Bagar Watsa, Dr. Shaukat Ali from New York. He's উনি আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ। বিশদ আলোচনা করবেন আমাদের আজকে সাবজেক্ট শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতির ভিতরেই। ফার্স্ট আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা দুজন হলো কথার মালা জানেন দুজনে। আপনাদের নলেজ পিপল নিড টু নো ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইউকে, ইউএসএ এন্ড বাংলাদেশ নাও। তো আমাদের কারেন্ট বাংলাদেশ সিচুয়েশন, আপনাদের জাতিসংঘের লোগো ইউজ করা নিয়ে সিচুয়েশন এবং স্টেট ডিপার্টমেন্টে যে সব চলছে এখন সেটা নিয়ে প্রধানমন্ত্রীর কমেন্ট এবং ইউকে কারেন্ট ইস্যু নিয়ে আমাদের ডক্টর হাসনাত হোসেন ডিটেল বলবেন। ওখানে পার্লামেন্টে কি হচ্ছে, সারা বিশ্বে প্রতিবাদের ঝড় বাংলাদেশ ইস্যু নিয়ে। এবং লাস্টলি আমি কথা বলতে চাবো আপনাদের দুজনের সাথে ইউএস পলিটিক্স, লাইক ইউএস ইলেকশন 2024, Kamala Harris versus Donald Trump. Lot of things are equation are changing, keep changing every hour here. And last, Dr. Yunus কে নিয়ে ডক্টর শওকত আলী আমি এবং ডক্টর হাসনাত হোসেন দুজনে ভেরি ক্লোজ উইথ ডক্টর ইউনুস, ওনাকে কিভাবে সামনে আনা যায় এই মুহূর্তে আপনারা দুজনে কথা বলবেন। চলেন আমরা কথায় মেতে যাই। আই ওয়ান্ট টু ওয়েলকাম ফার্স্ট ডক্টর শওকত আলী। আপনি শুধু আপনি প্রথমে এসে বসেছিলেন, সো ইউ স্টার্ট উইথ ইউর ডায়ালগ এন্ড দেন উইল গো on and on with Dr. Hasnat Hussain as well. And thank you so much for both of you আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। প্লিজ গো হেড ডক্টর শওকত আলী। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর হাসনাত একটু সামনে চলে আসেন, একটু সামনে। I'm খুব লিমিটেড উইথ মাই মোবাইল ফোনে ঢুকছি। লুকিং গ্রেট। হ্যাঁ ঠিক আছে, ভেরি নাইস। আমরা পিছনে চলে যাই একটু, আমি আর শওকত ভাইয়া। দ্যাটস গুড। শওকত সাহেবকে তো আপনি বলছেন বাঘের বাচ্চা, এমনি বাঘের বাচ্চার মতো লাগে। তারপর যদি আরো সামনে থাকে তাহলে তো শওকত সাহেব পিছনে গেলেও উনি বাঘের বাচ্চা, সামনে থাকলেও বাঘের বাচ্চা। দ্যাট ইজ কারেক্ট। আমার কোনো স্টেজ লাগে না। আপনারা দুজনে আবার অসম্ভব শ্রদ্ধাভাজন। ওকে, থ্যাংক ইউ। আমি খুবই খুশি। প্রথম কথা যে আমাদের মিলেনিয়াম টিভিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আর আমার ছোট ভাই বাবু, আমি খুব অবাক হই, ওর কিন্তু দারুণ কর্মদক্ষতা এবং ও এত কিভাবে করে আমি নিজে অবাক হই। ঠিক, একটা যোগ্য মানুষ, একটা রাজনীতি করতে যে বহু ফ্যাচাঙে পড়েছে আমি জানি, কিন্তু ও বড় কর্মদক্ষ মানুষ এবং ওর মনটা খুব ভালো। তো যা হোক, নূর ভাইকে আমাদের শুভেচ্ছা যে তিনি আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, বাবুকে একটা সুযোগ দিয়েছেন। জাতির ক্রান্তি লগ্নে নূর মোহাম্মদ ভাইকে, ডক্টর নূর মোহাম্মদ ভাই আমার বন্ধু মানুষ, এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে তার হায়াত দারাজ করি। তিনি একটা অসুস্থ মানুষ, আগে বেশ কিছু অসুস্থ ছিলেন, এখন ভালো। আল্লাহ তার হেফাজত করুক আমাদের সবাইকে। আমি খুশি হয়েছি আমার বড় ভাই ডক্টর হাসনাত, যিনি শুধুমাত্র ইন্টেলেকচুয়াল, তার অ্যাবিলিটি নিয়ে ঘরে বসে থাকেন না, মাঠে ময়দানে যান, পার্কে যান। হাসনাত ভাই, আমি আপনার অবগতির জন্য বলছি, আমার গলাটা কিন্তু বসে গেছে। এর কারণটা হলো আমি আপনার ফলো করছি এবং করে আসছি। সেটা হচ্ছে যে জ্যাকসন হাইটে যখন প্রথম আপনার শহীদ হয় আমাদের আবু সাঈদ বা অন্যরা যখন আন্দোলনে আসে,
আমি 16 বা 17 তারিখ। জি 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 আমি 16 তারিখ। বাবু জানে এই জায়গাটাকে বলা হয় ডাইভার্সিটি প্লাজা। আমি 3 জন মানুষকে নিয়ে দাঁড়াইছি একটা প্ল্যাকার্ড নিয়ে। আপনি অবাক হবেন যে দল মত নির্বিশেষে উইথিন হাফ অ্যান আওয়ার 250 লোক, এত লোক দেখে এরা কেউ আমার চেনে কিনা আমি জানি না, কিন্তু এরা সব দাঁড়িয়ে গেল পিছনে স্লোগান। এদেরকে নিয়ে আমি একটা পজিশন মিটিং করি। বিএনপির লোক ছিল কিছু কিছু, তারা আমার যারা চেনে তারা এসে দাঁড়িয়ে গেল। আমি তাদের নিয়ে পুরো জ্যাকসনাইটে একটা প্রসেশন বের করি আমার নেতৃত্বে। করে এসে আবার ডাইভার্সিটি প্লাজাতে হাসনাত ভাই আমরা অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে টাইম শেষ করে যেহেতু একটু চিল্লা দিতে হবে, তো সেখানে দেওয়ার পরে আমার গলাটা বসে গেছে। তো আমরা আপনার মতো বাবুর মতো আমরা মাঠের কর্মী বলে আমি মনে করি। তো বাবু তো প্রশ্নটা করেছে যে আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আমরা কিন্তু ওই ইন্টেলেকচুয়াল না। আমি মনে করি আমরা প্রো পাবলিক ইন্টেলেকচুয়াল, যারা জনগণের সাথে। হাসনাত ভাই আমি বলেছি যে কে কত ফার্স্ট ক্লাস পেয়েছে, কে কটা বই লিখেছে আমি শ্রদ্ধা করি, কিন্তু তুমি যদি জাতির ক্রান্তি লগ্নে সত্য সাহসী বাক উচ্চারণ তুমি না করো, তোমার ওই পিএইচডি কোন সাবজেক্টে কি করেছো আমার জাতির কোনো উপকার নাই। তার কারণ আমরা যত লেখাপড়াই করি হাসনাত ভাই, এটা কিন্তু গরিব মানুষের পয়সায় আমরা করেছি। আজও আমার মনে পড়ে, আমি চিটাগাং ইউনিভার্সিটি, বাবু অলরেডি উল্লেখ করেছে, ডাইরেক্ট টিচার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরেট, যার জন্য আমরা গর্বিত, যেখানে তার 2-3টে রিসিপশন দিয়েছি। বাবু ছিল সবসময় আমার সাথে, ও মিটিং এ তার সাথে ছিল 72-73 এই 2012-13 এই সময় মুহূর্তে তার আমরা করেছি। তো আমরা প্রাউড অফ হিম। এবং আনন্দের কথা বাবু যে কয়েকদিন আগে ফ্রান্সে যে অলিম্পিক হচ্ছে এটার উদ্বোধন তিনি করেছেন এবং তার নামে একটা রাস্তার নামকরণ হয়েছে। এবং তিনি দেশের ভিতরে আমাদের ফ্যাসিস্ট বর্তমান হাসিনা, যার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আইকিউ, তার যে মান সম্মান, তার যে ইজ্জত, তাকে বোঝার মতো ক্ষমতা তার নাই। তো যাই হোক, আমরা অত্যন্ত ভারাক্রান্ত। প্রথমে আমি আমাদের শহীদ, আমার ছোট ভাই বোন স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ইন্তেকাল করেছে, হাসনাত ভাই এটা দেখার মতো না। আজকে সমস্ত ভিডিওগুলো যখন রিভিল হচ্ছে, ঘরের ভিতরে মাসুম বাচ্চা, 4 বছরের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে, আমি পাকিস্তান আমলেও কখনো দেখিনি। হাসনাত ভাই আপনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর আমি সরাসরি এগুলো করে আসছি, দেখে আসছি। এই যে কত বড় মর্মদায়ক, কত পীড়ার, যারা বারবার সৈন্যরা আমাদের সৈন্যকে মেরেছে, একটা গুলি তারা ছাড়িনি। আপনার কুকি চীনের যারা আমাদের ব্যাংকগুলো লুটপাট করেছে 2 দিন ধরে, শফিউদ্দিন জেনারেল ছিল তখন সেনাবাহিনীর প্রধান, এত বড় হতভাগা লোকটা, দুর্ভাগ্য, ইতিহাসে কলঙ্কিত ব্যক্তি, তিনি বললেন যে আমরা গুলি করিনি কারণ আমাদের সাথে ওদের শান্তি চুক্তি আছে। আমি প্রশ্ন করেছিলাম, শফিউদ্দিন সাহেব ভারতের সাথে 117টা চুক্তি করেছে, ভারতের সাথে লড়াই বললি তোমার মতো জেনারেল কি বলবে? হাসনাত ভাই আপনার চেয়ে এরা সবাই বয়সে কম, আমার বয়সের থেকে এরা কম, তা আমরা তো একটু বলতেই পারি। তা আমরা বলি যে এই দুর্ভাগা, এই যে সেনাবাহিনী, সুন্দর চেহারা, হাসিনা তাকে নাকি 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। হাসনাত ভাই আমি 1 বেলা ভাত খেয়ে সন্তুষ্ট, এদেশে 1 বেলা রুটি খাই, 1 বেলা ভাত খাই, এটা স্বাস্থ্যগত কারণে। আরো 2 বেলা ভাত খেয়ে সবার সামনে, জাতির সামনে বললেন যে আমরা কি সুন্দর চেহারা, নাদুস নদুস চেহারা হয়েছে, ইজিপ্টের আর্মির মতো। ইজিপ্টের আর্মি যারা ছাগল আর গরুর দুধ, ভেড়ার দুধ দুয়ে খায়, যুদ্ধ বলে কিছু বলে না। সমস্ত আরব দেশে যত ট্যাঙ্ক আছে তার থেকে বেশি ট্যাঙ্ক আছে ইজিপ্টের, কোনো কাজে লাগে না। কিভাবে গাজার মানুষদেরকে ছাগলের মতো পিটাচ্ছে, গরুর মতো মারছে সকাল বিকাল, দেখেন তাদের জন্য ওদের প্রাণ কাঁদে না। মুনাফেক, শেম অন দিস ডিক্টেটর। আনফরচুনেটলি হাসনাত ভাই, সারা দুনিয়ার ডিক্টেটরের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আর আজকে আমরা সেই ডিক্টেটরের হাতে পড়েছি। আমার মা বোন ভাইগুলো, আপনার ছাত্র ছেলেরা আমাদের ছাত্রের সমতুল্য। আমি অবাক হয়েছি হাসনাত ভাই, 2 সপ্তাহ এরা রাজনীতি করেছে, একটা দিন কোনো তারা আন্দোলন করেছে, একটা দিন তারা রাজনৈতিক স্লোগান দিইনি, তাদের অধিকারের স্লোগান 2 সপ্তাহ। এবং কোন নেতা এদের ছিল না, প্রত্যেকের নেতা। এক সময় আমার মনে হলো যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে যুদ্ধ, যে পণ, যে ত্যাগ শিকার আমরা করেছি,
আর আজকে ছেলেগুলি কি শুধু টিকটক ছাড়া কি এরা জানে না? আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলতে চাই ওদের দেশপ্রেমের কাছে আমরা হার খেয়েছি। হাসনাত ভাই, আমাদের দেশপ্রেমের কাছে, ওদের দেশপ্রেমের কাছে আমাদের দেশপ্রেম হার খেয়েছি। এত সুন্দর, এত ভাবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যে দক্ষতার সাথে ছাত্রগুলো চলে আসছে, যেভাবে তারা আন্দোলন করেছে, টাইম সিজ করে যখন আমি যাই সেখানে সব ছাত্ররা আমার দিকে তারা বললো, স্যার আমরা কিন্তু রাজনীতিক কথা বলবো না স্যার, স্লোগান দেন। এই স্লোগান দিতে যে আমার গলা ভেঙে গেছে। হাজার হাজার লোক সেখানে। হাসনাত ভাই, এই জাতীয় ক্রান্তি লগ্নে আমাদের কার কি ব্যাকগ্রাউন্ড, কার কি পিএইচডি, কোন সাবজেক্ট পিএইচডি, আই ক্যান নট, আমি তাদেরকে সম্মান করি যারা এটা করে, কিন্তু এটা হয় কি জানেন, আমি খুব খুশি যে যাদের বাবু এখানে আছে, আমি 130টা ইউনিভার্সিটির এইসব অধ্যাপকদের শুধু আগুন ধরিয়ে দিয়েছি, যা ডক্টর আসিফ নজরুল ছাড়া কি আমাদের আর কেউ নাই? আলহামদুলিল্লাহ, আমি দেখেছি কমপক্ষে 50-60 জন অধ্যাপক, তারা ছাত্রের জন্য, আরো বেশি হবে, তারা ছাত্রদের রক্ষার জন্য তারা এগিয়ে আসছে। আমি বহু হলের প্রভোস্ট দেখেছি মার খেয়েছে পুলিশের হাতের, কিন্তু তারা একে দাঁড়িয়েছে। আমাদের এই যে বক্তব্য, এই বক্তব্য তাদের কানে পৌঁছে। হ্যাঁ, দেশের ভিতরে given the condition, they cannot shout, they cannot raise their voice, but they are with us and we are with them. তো যাই হোক, অনেক অত্যন্ত দুঃখের বিষয় যে কথাটা বলছিলাম, সারা দুনিয়ার ডিক্টেটরদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা সাদ্দাম হোসেনকে দেখেছি, আমরা গাদ্দাফিকে দেখেছি, ফার্ডিনান্ড মার্কোসকে দেখেছি, আপনার জালেম শাহী ইরানের শাহ পাহলভির কথা আমরা ভালো করেই জানি, আইয়ুব খাঁকে দেখেছি। কিন্তু এত বড় মুনাফিক, বেঈমান, ফাসিক ডিক্টেটর আমাদের দেশে আমাদের পয়সায় তারা হেলিকপ্টার কিনছে, সেখান থেকে গুলি করে যাচ্ছে, আমাদের মা বোনের ইজ্জতকে ধর্ষণ করছে, রাস্তায় তারা পাহারা দিচ্ছে। যেখানে কথা ছিল ছেলেপিলেগুলো, আমি অত্যন্ত পজিটিভ, আমি কখনো নিরাশ হইনি। বাবু জানে, আমাদের লক্ষ লক্ষ জনতা যারা আমাদের কথা শোনে। হাসনাত ভাই, কালকে নাগরিক টিভিতে মাত্র কয়েক ঘন্টা আগে আমি দেখছি ওভার 1 মিলিয়ন ভিউ হয়েছে। আমি আশা করব যে বাবুর এই টক শোটা, মিলেনিয়ামের এই টক শোটা আপনারা ভাইরাল করে দিয়ে দিবেন। আমরা জাতির এই ক্রান্তি লগ্নে আমরা দাঁড়িয়েছি, আমরা বিদেশে আছি, আমাদের ফরচুনেট। কিন্তু মনে রাখবেন, 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় হাসনাত ভাই আমাদের ইন্টারনেট ছিল না। আমি আরো খুশি আমার বোনগুলো, আমার মেয়েগুলো, যেভাবে ওরা রাস্তায় আসছে। ভাই, আমি দেখছি বোরকা পরে মোটর সাইকেল চালিয়ে দূর থেকে এসে পানির বোতল তারা দিচ্ছে, আমার মাগুলো জানলার ভিতর দিয়ে পানি ছুড়ে দিচ্ছে আমার ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে এই পানির জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করছি। সারা জীবন হকের পথে ছিলাম, সত্য ছাড়া কিচ্ছু করিনি। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন, তিনি পাকিস্তান নিয়ে আসছিলেন, সারা জীবন কলকাতায় ছিলেন, শেখ সাহেবের সাথে তার ইয়ে ছিলেন, সবসময় গরুর গাড়িতে তিনি চলেছেন, আমাকে গল্প করেছেন। তিনি দৈনিক আজাদের, মাওলানা আকরাম খায়ের দৈনিক আজাদের, হাসনাত ভাই আপনি জানবেন, সেই জাতি আমরা, সেখান থেকে এসে আজকে কি পর্যায়ে আমরা আসছি। আল্লাহ, আমি এদেরকে অভিশাপ দিলাম, যারা আমার ভাইদের বাচ্চাগুলো, যারা কিচ্ছু না, তারা শুধু অধিকার চেয়েছিল, সেই অধিকার আদায় করতে যে আমাদের দেশের বুলেট, যা শত্রুর বিরুদ্ধে লড়াই করার কথা ছিল, সেই লড়াই, সেই বন্দুক, সেই কামান, সেই মেশিন গান, অটোমেটিক চাইনিজ রাইফেল, আপনার হেলিকপ্টার থেকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আল্লাহ, তুমি এদেরকে সবাংশ ধ্বংস করো, আমরা জীবদ্দশায় যেন আমরা এদের দেখে দিতে পারি। এবং যে পরিমাণ বাড়িতে বাড়িতে, যে মুহূর্তে আমরা বাবুর টকশোতে আসি, বাবু ইউ লেট দেম নো যে আমরা ভাই বোনদের সাথে আসছি, বাড়িতে বাড়িতে গোপনে তলাশ করছে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা ডিক্টেটর, আপনি জানেন হাসনাত ভাই, একটা ছোট্ট ভেন্ডার, মাস্টার্স ডিগ্রি হোল্ডার একটা ছেলে তিউনিসিয়াতে রাজপথে ফুটপথে কিছু ফ্রুট বিক্রি করছিল, তার মেরে 30 বছরের বেঈমান বদমাইশ ফাসিক বেঈমান মুসলমান নামধারী ইহুদি, তার পতন হয়েছে। আমি বারবার বলেছি, বহু আগে থেকে বলেছি যে দিস ইজ হার লাস্ট ড্যান্স। আমরা এইবার তাকে ধরে ফেলেছি। এর পতন না হওয়া পর্যন্ত আমাদের মতো বুদ্ধিজীবী যারা আছেন, আমি বুদ্ধিজীবী বলে মনে করি না, আমাদের যারা কর্মী আছে, দেশপ্রেমিক মানুষ আছে, আপনারা সবাই আপনাদের যা যা আছে তাই নিয়ে গ্রহণ করেন। আমাদের হারানোর কিচ্ছু নেই, আমাদের ধর্ম গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন হাসনাত ভাই, কারিকুলাম গুলো দেখেন, অ্যাসাইনমেন্ট গুলো দেখেন,
সিলেবাস গুলো পড়ে দেখেন, এটা মিথ্যাচার, ভৌতবাজি, মুনাফিক, বেঈমান। আমি একটা গ্রন্থ পড়ে দেখেছি, শেখ সাহেবকে বলা হয়েছে ফাউন্ডিং ফাদার অফ দি নেশন। আপনি অবাক হবেন এই হারামি মেধাহীন এই অধ্যাপকরা তার সম্পর্কে কি লিখছে। আমি পড়ে বলেছি, হারামি লোকগুলো তোরা অধ্যাপনা করিস, আমি যদি ফিরে আসে একদিন পিনাকি দাদার মতো বলতে চাই, পাছায় আগুন ধরিয়ে দিয়ে দেবো। পিনাকি ভট্টাচার্য যেগুলো বলেছে আপনি অবাক হবেন। শেখ মুজিব সম্পর্কে যে কথাগুলো বলেছে, মজলুম জননেতা মাওলানা ভাসানীর কোনো কথা নেই, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কোনো কথা নেই। আরে শেখ সাহেব নিয়ে যেভাবে লিখছে, হাসনাত ভাই 2 লাইন পড়লে বুঝি যে এই লেখাতে তাকে অপমান করা হয়েছে। এই মুনাফেক হাসিনা কোনো কিছুই জানে না, মেধাহীন, 3য় শ্রেণীর আমলা, 3য় শ্রেণীর মন্ত্রী, অশিক্ষিত মন্ত্রী দিয়ে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। আমরা এটা জানি। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিন দুর্বৃত্ত। থ্যাংক ইউ। আমরা আসছি ডাক্তার শওকত আলী, আপনি যেভাবে ভাষণ দিচ্ছেন বা আপনি যেভাবে ফিলিংস গুলা বলছেন, আপনার ভিতরের জ্বালা বড়া ব্যাপারগুলো আপনি তুলে ধরছেন, আমরা 1 ঘন্টার শোতে আমাদের এটা কভার হওয়া সম্ভব না। আমরা অনেক বড় সময় নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে, কারণ আপনাকে থামাতেও পারছি না, কারণ আপনার ভিতর থেকে সব আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভেরি ভেরি স্ট্রং কমেন্ট যেগুলো করলেন আপনি। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা শহীদ হয়েছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ম্যাচ রিসিভ করেন। আমি ডক্টর হাসনাতের কাছে যাচ্ছি। প্লিজ গো হেড ডক্টর হাসনাত, ইউ ফ্লোর ইজ ইয়ার্স। ধন্যবাদ। আপনার সাউন্ড, আপনার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শওকত আলী সাহেব বলছিলেন আমার চোখে পানি, আমার বারবার চোখে পানি আসে। এটা ক্যাটারাক্সের কারণে না, বুড়ো হয়েছি সেই জন্য না। আমি তো আপনি জানেন স্বাধীনতার পরে পরেই এই 2 সপ্তাহ আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। আমি মনের মন থেকে আপনি দোয়া করছি আপনার জন্য। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, তো আমি সেই 72 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করি, আজও অধ্যাপনা করি। আমি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির পিএইচডি করে ফিরে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি, একাডেমিক কাউন্সিলে ইলেক্টেড মেম্বার ছিলাম। সর্বোপরি শহীদুল্লাহ হল, ঢাকা হল বলে আমাদের সময় পরিচিত ছিল, সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় হল। এত বড় ছাত্রাবাস সাউথ ইস্ট এশিয়া কোথাও নেই। কারেক্ট। এফএইচ হল, যেখানে আমি নিজে ছাত্র ছিলাম, এগুলো চার্চে ছিলাম। শিক্ষক, আমি দেখেছি বাবা মা তার বাচ্চাটাকে নিয়ে এসে বলতেন কলেজ পাশ করিয়েছি, আপনাদের হাওলা করে গেলাম 3 অথবা 4 বছরের জন্য। আমাদের হাতে ছেড়ে দিয়েছিলেন, আমরা তাদের কাস্টোডিয়ান। আজকে যখন দেখলাম বাচ্চাগুলো একটা সংস্কার চেয়েছে, এবং কেন চেয়েছে আমি বুঝতে পারি। দর্শকদের জন্য আমি এটুক বলতে চাই যে আমরাও তো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের বাবাদের তখন বেশি করে বাচ্চা হতো, আমরা 7 ভাই বোন ছিলাম, কিন্তু পড়ালেখায় ভালো ছিলাম। এবং তখনকার সময় প্রত্যেকটা অফিসার একেবারে প্রত্যেকটা পয়সা হালাল ছিল, কিন্তু আমরা জানতাম ভালো করে পড়লে, ভালো রেজাল্ট করলে আমার একটা চাকরি হবেই। আমার বুবু রাজশাহী বোর্ডে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলেন, তিনিও জানতেন। আমার ছোট ভাই ডাক্তার, সেও জানতো। তার ছোট ভাই ইঞ্জিনিয়ার, সেও জানতো। তার ছোট ভাই বড় ইঞ্জিনিয়ার। তো এই যে কোটা সিস্টেম, যে বাবাটা আজকাল বাচ্চা বেশি হয় না, 1-2 বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে পাঠিয়েছে, বড় হয়ে চাকরি পাবে বা আমার আশ্রয় হবে, সেই বাচ্চাগুলো দেখেছে এই কোটা সিস্টেমে শেখ সাহেব যেটা একটা এমপ্লয়মেন্ট রুলিং দিয়েছিলেন যে শ্রদ্ধা জানাবার জন্য, কারণ আমাদের দেশের মুক্তিযুদ্ধের কথা শওকত আলী সাহেব বলছেন, তখন তো আমি এমএসসি পাশ করে গেছি, আমার চোখে ভাসে আমাদের মুক্তিযুদ্ধেরা বেশিরভাগ গ্রাম অঞ্চলের ছেলেপিলে, লুঙ্গি পরা দামাল ছেলেরা, তারা অস্ত্র ধরে, কিছুই ছিল না। আজকে একেবারে সেম। আমি আমার বাচ্চাদের এখানকার যাদের দেখলাম, তাদের হলে কি থাকে, একটা ছেলে যদি খেলে তার বড় জোর একটা হকি স্টিক থাকে, একটা ক্রিকেট ব্যাট থাকে, আর তো কিছু থাকে না। মুক্তিযুদ্ধের সময় ওই দামাল ছেলেদের হাতে কিছু ছিল না। তারা ওই পাকিস্তান আর্মিকে ধরে ওদের কাছ থেকে রাইফেল নিয়ে ওদের রাইফেলটা ঘুরিয়ে দিয়েছিল, বলেই আমরা
আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন বলতে আমার এখন দ্বিধা হচ্ছে। তো এই বাচ্চাগুলোকে নির্মম ভাবে মারা হয়েছে, আনপ্রভোকড, সম্পূর্ণ হেল্পলেস অবস্থায়। আর জানেন, শওকত আলী সাহেব বলছেন চোখে পানি আসে, তারা যখন নামছে রাস্তায় একটি বার কোনো রাজনৈতিক স্লোগান দেয়নি। তাদেরকে একটা প্রাইম মিনিস্টার অবৈধভাবে আসুক আর যেভাবেই আসুক, মার সমান, নানির সমান, দাদির সমান, এই যে বাচ্চাগুলো মারা হলো তাদের বাপ মারই তো 71-72 জন্ম হয়নি। আমাদের তো ওটা দেখ, তো সরি আমার অনেক ফোন আসছে একই কারণে। তো বাবা মার জন্ম হয়নি, এটা প্রাইম মিনিস্টার নাতির সমান, বাচ্চার সমান বাচ্চাগুলো এসছে, মুখভঙ্গি করে তাদেরকে রাজাকারের বাচ্চা যদি বলে, ট্রিমেন্ডাসলি অফেন্ডেড। এই একটা বক্তব্যে তাদের স্লোগানটাকে ঘুরিয়ে এই মহিলা তাদেরকে যেভাবে অবমাননা করেছে, বাচ্চাগুলা আহত হয়েছে, এমন ভাবে মর্মাহত হয়েছে যে তারা ডেমনস্ট্রেশন আরো চাঙ্গা করেছে। এটা থামাবার জন্য আমরা সবাই জানি আপনি শুনছেন আমাকে, এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হলো, তার মিনিস্টাররা, উই নো হুইচ মিনিস্টার্স, তারা চাপাতি, বন্দুক, শেকল নিয়ে এই সব বাচ্চাদের উপর চড়া হলো নির্মম ভাবে। 16 তারিখে শুনলাম 7টা লাশ পড়েছে। শওকত আলী সাহেবের মতোই আমি, আমাকে শুনছেন? আমাদের আমাকে শুনছেন? হ্যালো, তাৎক্ষণিক মিটিং দেখলাম, ঠিক একইভাবে, ঠিক আপনার মতো 200-300 লোক আমরা গায়েবানা জানাজাও পড়লাম। আমাদের বক্তব্য ছিল আমরা তোমাদের পাশে আছি, তোমরা ভয় পেও না। বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আপনি একটু শোনা যাচ্ছে না? শোনা যাওয়ার তো কথা। আপনি আমাকে শুনছেন? শোনা যাচ্ছে কি? হ্যাঁ আমি শুনছি, কিন্তু আপনি বাবুকে শুনতে পাচ্ছেন? বাবু কিছু কথা বলছে, শুনতে পাচ্ছেন? ও বিজ্ঞাপন বিরতি চাচ্ছে এখন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একটা বিরতিতে চলে গেছিলাম, আজ একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ডক্টর হাসনাত হোসেনের কাছ থেকে উনি আবার জয়েন করে আবার আসবেন, ওনার বক্তব্যে আমরা ফিরে যাব। আমরা একটা ঘোষণা দিচ্ছি আজকে যে আমরা গত সপ্তাহে ডক্টর শওকত আলী এন্ড ডক্টর হাসনাত হোসেন এজ ওয়েল এজ দুজনেই একসাথে আমাদের টক শো করার কথা ছিলেন। দর্শকবৃন্দ, আমরা বাংলাদেশের পরিস্থিতি এবং ইন্টারনেট নেটওয়ার্ক এভরিওয়্যার হজবরল অবস্থায়, কোথাও কানেকশন ছিল না বলেই আমরা অনেকক্ষণ বসে থেকেও আমরা ট্রাই করে আমরা করতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত, আমাদের ওই এপিসোডটা আমরা মিস করেছি। এনিওয়ে, ডক্টর শওকত, গো হেড প্লিজ। আপনার উনি ছিলেন ওই একই জায়গায় যে রাজাকার স্লোগান থেকে, আপনি যদি ওখান থেকে একটু ধরে নিয়ে আসেন। যে এখান থেকে তিনি আমাদের ছেলেদেরকে, এই যে গোলমাল হচ্ছে, যদি তার ভিতরে কোনো মেধা থাকতো তাহলে এই সমস্যার সমাধানের জন্য 2 ঘন্টায় যথেষ্ট। বাচ্চারা বললো আমরা আলোচনার ভিতরে এই সমস্যার সমাধান করব। উনি কোনো কথা দিলেন, এটা হলো ঘাওড়া বুদ্ধি, ঘাওড়া। এই ঘাওড়ার পেটের ঘাওড়া নিজে কোনো রকম করলো না, তাদের না কথা শুনে যেভাবে বিএনপিকে, যেভাবে বিরোধী দলকে উনি মনে করলেন যে এবার করে। কিন্তু আমি আগেই বলেছি যে ডিক্টেটররা বেশি ভুল করার দরকার হয় না, হাজার হাজার ভুল করে একটা ভুলের জন্য ধরা পড়ে। উনি তাদেরকে গুরুত্বই দিলেন না। উনি একবার বললেন আমি হাইকোর্টে যাব, একবার বললেন যে আমি খুব ইমোশনাল ছিলাম, এই ইমোশনাল কারণে আমি বাদ দিয়ে দিয়েছি। ভাই, জাতির সাথে কোনো বেইমানি ইমোশনাল চলে না। আপনার মনে আছে বাবু, ইউ আর হাইলি ইনভলভ ইন পলিটিক্স, আমেরিকান পলিটিক্স। এখানে প্রেসিডেন্ট ক্লিন্টনের মা মারা গেছে, উনি সেই মার শেষকৃত্য অনুষ্ঠানে উনি যেতে পারেননি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে। ওবামার ফ্যামিলিতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটার পরে তিনি সেখানে যেতে পারেননি। আর তুমি 50 বছর আগে তোমার বাপকে হত্যা করা হয়েছে, এটা কাঁদছ। আমার সাইদ ভাইয়ের কি হবে? আজকে এই যে প্রায় 300, কেউ বলছে 500,
কোন লাশের হিসেব নাই। মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ থেকে ডক্টর স্বাগত, উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ট্রেন স্টেশন বিধ্বস্ত হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তারপরে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, সবাই দেখলো, এটাকে বলছে উনি পানি দিচ্ছিলেন। এই মিথ্যাচারণা কি প্রয়োজন? আর যারা মারা গেছেন ছাত্ররা, তাদের জন্য উনি কোনো কথাই বলছেন না। এই যে একটার পর একটা যেগুলো ধ্বংস হয়েছে, ওখানে গিয়ে উনি আমি বলবো না কাঁদার ভান করছেন, উনি কাঁদছেন, কিন্তু আলটিমেটলি যে ছাত্রগুলা ঝরে গেল এতগুলা, নাম্বার কেউই জানে না সঠিক। হোয়াট হ্যাপেন লাস্ট ব্ল্যাক আউট করার পরে, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে সারা বাংলাদেশে আজ পর্যন্ত আমার মনে হয় না আমরা লাস্ট 20-30-40 ইয়ার্স এরকম চিত্র করে দেখেছে। এবং আর্মি মিলিটারি যখন আপনার ইয়া করা হয়, আপনার নামানো হয়, তখন অনেক অপশন বন্ধ হয়ে যায়। মিলিটারিও গুলি চালালো অতর্কিত ছাত্রদের উপরে। যে বাচ্চাগুলো, যে মেয়েগুলা, বারবার তাদের ছবি ভেসে আসছে। এবার গুড থিং ইজ ডক্টর শওকত আলী যে সোশ্যাল মিডিয়াতে হোক আর যেভাবে হোক, যেভাবে নথিগুলো তারা আপডেট করছে, কে কখন কোথায় থেকে জন্ম তারিখ কিভাবে মারা গেছে, এটা হাইড করার কিছু সুযোগ থাকবে না, কিন্তু ভেরি সুন সব বেরিয়ে আসবে। এবং এখানে আমাদের ভার্জিনিয়াতে হসপিটালের ডাক্তাররা এরকম সারা বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউশন এবং এবিসি থেকে শুরু করে কোনো আল জাজিরা তো করেই, এমন আউটলেট যারা কোনোদিন নিউজ করেনি বাংলাদেশ নিয়ে, যেমন জর্জ হ্যারিসনের যে কনসার্টের যেরকম একটা মেসেজ গিয়েছিল ডক্টর শওকত আলী, যে বাংলাদেশের ওই যে বন্যা নিয়ে এটা ফান্ড রেজ করেছিল জর্জ হ্যারিসন, আপনার বোধহয় মনে আছে, বহু আগে 70 দশকে। ঠিক একই রকম ভাবে কিন্তু এই ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের ব্যাপারটা কিন্তু ভাইরাল হয়ে যায়। জর্জ হ্যারিসন করেছিল 71 সালে স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের এই স্টেডিয়াম মেডিসন স্কয়ার গার্ডেনে। সেটা এখনো আমেরিকানদের মুখে মুখে ঠিক সেম। এইবারে কোটা আন্দোলনটা এত বেশি স্প্রেড হয়েছে যে বলার ভাষা নাই। যারা কখনোই বাংলাদেশ চিনত না, তারাও এখন যাচ্ছে স্টুডেন্টদের মারছে। এই যে মেধাবী ছাত্রগুলো মারা হলো, এই জন্য প্রধানমন্ত্রী কন্ডোলেন্স তো দেয় নাই, বরঞ্চ এই স্টেশনে যাচ্ছে, ওখানে যাচ্ছে, উনি কাঁদছেন। সেগুলা নিয়ে যদি আপনারা কিছু বলেন। আমাকে শোনা যাচ্ছে আশা করি? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হাসনাত ভাই বোধহয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হাসনাত ভাই, আপনি বাবুর কথা শুনতে পাচ্ছেন? আই এম ট্রাইং টু হেল্প ইউ। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ওনার একটু অসুবিধা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। হ্যাঁ, আপনি চালিয়ে যান, আমি ফোনে কথা বলছিলাম। যাই হোক, যে কথাটা আপনি বললেন, দেখুন, উনি কি জানেন এই মেট্রো রেলে এখানে ধর্ষণ করেছে আমার মাহবুব? উনি তো কথা বলেন না, উনি এসে কাঁদছেন। আপনি কি আবু সাইদের বাড়িতে গেছেন? একটা দরিদ্র পিতার একটা সন্তান, যাদের রে অফ হোপ ছিল একটা মাত্র সন্তান, যেটা তারা মনে করেছিল একটা ভাইকে তারা বড় করবে, মানুষ করবে, সেই হবে তাদের নির্ভরশীলতার জায়গা। আমি কিন্তু শুনতে পাচ্ছি না বাবুর মাইক্রোফোন অফ। ঠিক আছে? হ্যাঁ, আবার ঠিক আছে, ডক্টর হাসান শুনছেন? ওকে। তো এখন সেই আবু সাইদকে নির্মম ভাবে মারা হয়েছে। বাবু, আমি বলেছি আমাদের 71 সালে দেশপ্রেমের যে ছিল, প্রেমিকতা ছিল, তার কাছে আমরা হেরে যাই। এই প্রজন্মে। ডক্টর হাসনাত কি শুনছেন আমাদের কথা? হাসনাত ভাই শুনছেন? আমার মনে হয় উনি শুনতে পাচ্ছেন না। ওই ওনার কি মাইক্রোফোনের ভলিউম বা অন্য কিছু একটু বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তার কি উচিত ছিল না? আচ্ছা, আরেকটা কথা বলি, রংপুর কিন্তু ওনার কনস্টিটিউয়েন্ট ছিল। যখন নির্বাচন ছিল ওই অঞ্চল তার কনস্টিটিউয়েন্ট ছিল। উনি কি একবার দায়িত্ব পালন করেছেন? তার বাড়িতে যে তার 25 কোটি টাকা চেক দেওয়া উচিত। তোমার এই ছোট জগন্নাথ পার্লামেন্টারি স্পিকারদের মেম্বারদের তুমি দাও, এই হচ্ছে 25 কোটি টাকা বার্ষিক। তার প্রথম 25 কোটি টাকা দেওয়া উচিত ছিল আবু সাইদের মা, ভাই, বোন যারা বেঁচে আছে। শওকত আলী, আপনার এই যে অনুদানের কথা বলেছেন, সে বিষয়ে আমরা যাবো। জাতিসংঘের লোগো ইউজ করে বন্দুক মারা হয়, কামানের সেই ট্যাঙ্ক নিয়ে ঢাকা শহরে, সেটা স্টেট ডিপার্টমেন্টের জনাব জেকে মিল্টন কথা উঠিয়েছিলেন, আমরা অনেকভাবে শুনেছি। আপনি কি এই জাতিসংঘের লোগো ইউজ করে কখনো কি বাংলাদেশের আপনার যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা কি ইউজ করতে পারে? না, নেভার। তাহলে এটা জাতিসংঘের লোগো দিল কেন? এটা তো বাংলাদেশ আর্মির লোগো দেওয়া উচিত ছিল। ইউনাইটেড নেশনসের স্টিফেন ডুজারিকের এটা। আর বাবু ভাই, এই প্রসঙ্গে আমি আপনাকে ধন্যবাদ জানাই একটু। আমার ছোট ভাই জ্যাকব মিল্টনকে
সেখানে নিয়ে যাওয়ার সুযোগ আপনি করে দিয়েছেন, বহুবার করেছেন। জাতি জানে যে কিভাবে আপনি প্রশ্ন করেছেন। আমি একটু অবাক হয়েছি যে স্টিফেন মিলার কখনো একজনকে 3-4টে প্রশ্ন নেয় না। এটা জ্যাকব মিল্টনের সৌভাগ্য বলেছি যে ভাই তোর সৌভাগ্য যে তারা তোকে এত সুযোগ দিয়েছে। আমরা ওরকম রিলেশন তৈরি করেছি আফটার দা আমাদের প্রশ্ন উত্তর পর্বের পরেও আমরা আমরা কথা বলি, ওনার সাথে রিলেশন আছে আমাদের, আমরা ম্যানেজ আমরা মেনটেন করি, খালি কথা বললে তো হবে না। এবং আপনাকেও আমি আজকের অনুষ্ঠানে বলছি আপনিও একজন বহুত অনেক সাংবাদিক, আপনি কিন্তু বাংলাদেশে আপনার সাংবাদিকতার অনেকেই জানেন, আপনাকে সবাই শিক্ষাবিদ জানে, বাট আপনি যে পুরানা বাঘের বাচ্চা সাংবাদিক এটাও জানে না। আমি আপনাকেও স্টেট ডিপার্টমেন্ট নিয়ে যাবো। 4-5 ইয়ার্স এদেশে যখন আসি তখন আমি প্রফেশনাল জার্নালিস্ট, ডিউজের ফুল প্লেজ মেম্বার, বিভিউজের ফুল প্লেজ মেম্বার, ইলেকশনে বহুবার অংশগ্রহণ করেছি ঢাকাতে। আমি এগুলো বলিনি। হাউবার থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং আস। আপনি যে কথাগুলো বলছেন যে নাগরিক টিভি বাইরে অনেক মিলিয়নস অফ পিপল ভিউ করে, গুড, আমরা ওদের অভিনন্দন জানাই। আর এটাও হবে ইনশাআল্লাহ। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট যখন যাই সেটা মিলিয়ন না বুঝেন, লাইক বহু গুণ মিলিয়ন টাকা হয়, ভাইরাল হয়ে যায়। ওকে, গো ইয়েস, ভেরি গুড, হোয়াই নট। এগুলো আমাদের কন্টিনিউ করতে হবে। আমরাই মাউথ স্পিচ, আমরাও মাউথ স্পিকার, আমাদের হাতে অনেক বড় এটা। আমি তো বারবার বলেছি 71 সালে এই সুযোগ ছিল না। আমি ছাত্র ভাইদেরকে বারবার দিই, আমার বোনগুলো যেভাবে রাস্তায় নেমেছে, তোমরা কি জানো 71 সালে আমাদের বোনগুলো এইভাবে থাকতে পারিনি। আমাদের কোনো নেটওয়ার্ক ছিল না, আমাদের টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। ভারত থেকে একটু করে কাউকে ট্রেনিং দেওয়া হয়েছে, না দিয়ে বন জঙ্গলে ছেড়ে দিয়ে হয়েছে বাচ্চাগুলোরে। আমরা আমাদের মতো যুদ্ধ করেছি। আজকে আমরা অনেক শক্তিশালী দেশে এবং বিদেশে। ডক্টর শওকত আলী, আমরা একটু ভিন্ন দিকে যাই। আমি দেখলাম আপনার গণ অধিকার পরিষদের মিস্টার নূর, সে হাঁটতে পারছে না, পুলিশের উপর ভর ধরে যাচ্ছে, তাকে ভালো লোক নিয়ে গেল বাসা থেকে। সে তো ওই এই সেম ঘটনা তারেক রহমানের ব্যাপারে হয়েছিল বলে আমার এখনো মনে আছে। সুস্থ লোক নিয়ে গেলে পঙ্গুর মতো করে বের হয়। এবং আমাদের বিএনপির, আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং অন্যান্য দলের বিভিন্ন নেতা কর্মীদেরকে ঢালাও অ্যারেস্ট করছেন। আপনি কি এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলবেন যে ওয়াই দে আর অ্যাটাকিং দোজ ইন্ডিভিজুয়ালস? তারা তো এই কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ত ছিল বলে আমাদের মনে হয় না। নুরুর ওয়াইফের যে কান্না, এটা একটা অভিশাপ, বর্তমান সরকারের জন্য অভিশাপ। নূরকে যেভাবে মারছে, তার স্ত্রী বলছে যে তার পা, তার আইনজীবী বলছে যে তার পা উঁচু করে, মাথা নিচু করে পিটন দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি শহীদ রাষ্ট্রপতির একমাত্র জীবিত সন্তান তারেক রহমানকে একইভাবে তার প্রতি নির্যাতন করা হয়েছিল। এই সরকার, এই জালেম সাহেব বদমাইশি সরকার, এর কাছে কোনো মা বাপ নাই। আমি বহুবার বলেছি, মিস্টার আমদালি জাতীয় একটা অংশের জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি তো আর বিএনপি জামাতের লোক না। ওনাকেও ধরে নিয়ে গিয়ে উনি নাকি প্রধানমন্ত্রীর আত্মীয় হয়। দেখেন, এই ছাত্র আন্দোলনের কারণে সে আত্মীয়কেও ছাড় দিচ্ছে না। ওনাকে 10 দিনের রিমান্ড চেয়েছি, ওনাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট। ওনার অবস্থা কি একই রকম হবে কিনা, আপনার অভিমত কি? ডাক্তার আমদালি তো একজন শিক্ষক। আমি মনে করি এক্সকিউজ মি, আমি মনে করি আমদালি রহমান পার্থক্য একই অবস্থা, হয়তো নুরুর মতো হবে না, কিন্তু কম হবে না। কারণ আমি সেদিন শুনলাম আমার সাকিব ভাই, ছোট ভাই, নাগরিক টেলিভিশনের, ও বলল যে তার শ্বশুরের পাপের কারণে তাকে ধরা হয়েছে এবং তারপর অত্যাচার করা হচ্ছে। কারণ হেলাল নাকি একটা আছে, শেখ হেলাল, তার তো শ্বশুর, সে নাকি পয়সা কড়ি নিয়ে হাসিনার বিপদের দিন যখন চারিদিকে আন্দোলন ছিল, সে নাকি সরে গিয়েছিল, তার পাশে ছিল না। এই কারণে তার জামাইকে যদিও আত্মীয় হয়েছে। দেখেন, এরা কিন্তু ওদের আত্মীয় স্বজন বোঝে না। বড় একটা মনে রাখবেন, 1975 সালে যে ঘটনা হয়েছিল, তার আত্মীয়রা জড়িত ছিল। সেখানে জড়িত ছিল খন্দকার মুস্তাক আহমদ, তার বাপের ডাইন হাত। বহুবার আমি বলেছি, তাকে যারা মারে তারা ছিল মুক্তিযোদ্ধা। তারা যেত সকাল বিকাল বঙ্গবন্ধুর বাসায়, সেখানে যে তারাই এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছে। সুতরাং আমি এমনও বলেছি যে আওয়ামী লীগকে ধ্বংস করতে হলে আপনি দেখেন আওয়ামী লীগই যথেষ্ট। আপনি দেখেন, আপনি যে প্রসঙ্গ একটা বলছিলেন, এখানে দেখেন যে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলছে, আরে আমার পিয়নই তো 400 কোটি টাকার মালিক। ক্যান ইউ ইমাজিন যে তিনি বলছেন, আপনি চেনেন শেখর নামে এক ভদ্রলোক আসছিল এখানে, তার নাকি পিএস ছিল ওই ইয়েতে মাগুরাই বাড়ি।
আপনি হাজার হাজার কোটি টাকা নাকি সে মেরে নিয়ে চলে আসছে। আমি যা শুনছি যুক্তরাষ্ট্রে বিপদে পড়লে ফেলে রেখে মারছে দৌড়। তার আশেপাশে সমস্ত লোকগুলো এই ধরনের করছে এবং এরাই ক্ষতি করবে, আর বাকি দরকার হবে না। এই যে ব্যবসায়ী গ্রুপ, আমি এদেশে যেহেতু এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, আমি এদেশে পড়েছি এবং পড়াই, হাজার হাজার ছাত্রদেরকে আমি তৈরি করেছি। আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে না। এক সময় বামপন্থী রাজনীতির কারণে বাংলাদেশে হয়তো আমরা বিরোধিতা করছি অন্য কারণে। দেখেন, কোনো ক্যাপিটালিস্ট, কোনো ব্যবসায়ী কিভাবে কোনো দেশের রাজনৈতিক ভাবে এইভাবে বলতে পারে না যে আপনি আছেন তো আমরা আছি, আপনাকে চিরকালের দরকার। শেখ হাসিনা সরকার বারবার ডক্টর শওকত আলী, আপনি বাঘের বাচ্চা, দুনিয়াতে নাই। ডক্টর শওকত আলী, আপনি তো ইউএস এর বাঘের বাচ্চা, আমাদের ইউকে এর বাঘের বাচ্চা আবার ইন করেছেন। উনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় হাসনাত ভাই হাসতে এবার শুনতে পাচ্ছেন। আপনাকে না পেয়ে তো আমরা মনে হয় আমরা হারিয়ে যাচ্ছি। আর আজকে ডক্টর শওকত আলী তো ফাটিয়ে ফেলতেছেন। আই এম প্রাউড অফ হিম। গো হেড ডক্টর হাসনাত হোসেন, আপনি সেই রাজাকারের প্রসঙ্গে ছিলেন, সেই প্রসঙ্গটা উনি কভার করেছেন, বাট ইউ সে উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ অ্যাজ ওয়েল। আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু ওই ঢুকতে পারছিলাম না। আর আপনি খুব মন খারাপ হয়ে যাচ্ছে, আপনি এক্সাইটেড হতে হবে। না না, মন খারাপ হয়ে গেলে লন্ডনে অনেক সমস্যা পড়বো আমরা। এখন মাথা ঠান্ডা রেখে কাজ করার কথা। কারণ হলো অনেকে বলছেন কই সব তো মেরে টেরে হাসিনা সেই ঠিক করে ফেলছে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আর আমাদের সহকর্মীদের, শওকত আলী সাহেব ঠিকই বলেছেন। আমরা ওই 17 তারিখে আলতাফ আলী পার্ক আমাদের শহীদ মিনারে দাঁড়িয়ে বলছিলাম, সেই যে টিচারদের শ্রদ্ধা জানাচ্ছিলাম যারা এই পুলিশ বেস্টনী ভেদ করেও কথা বলতে গেছেন ছাত্রদের, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। ছাত্রদের প্রতি তো তারা তো আমাদের শিখিয়ে গেল, তারা একবার নিরাপদ সড়ক করতে যেয়ে সেখানেও আমাদের শিখিয়েছে। কিন্তু এই প্রধানমন্ত্রী আবার ডিভাইড এন্ড রুল করে ওদেরকে বাসায় ফেরত পেটে একে একে বাসায় খুঁজে খুঁজে তাদের প্যারেন্টসদের ধমকিয়েছে এবং অনেক ক্ষেত্রে শুধু ধমকানো না, জেল গুম হত্যার ভয় দেখিয়েছে। এইবার এরাই কলেজ ইউনিভার্সিটিতে গেছে এবং তারা ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল। উনি তাদেরকে কোথায়, আসলে আমি বারবার ওই প্রসঙ্গে ফিরে যেতে চাই, একটা মহিলা প্রাইম মিনিস্টার অথবা একজন প্রাইম মিনিস্টার, তার কাছে বাচ্চাগুলা গেছে নাতির সমান বা ছেলের সমান, মেয়ের সমান। তাদেরকে উনি তো মুখভঙ্গি করেনি, ব্যঙ্গত করে বলছেন, ওদের স্লোগানটাকে ঘুরিয়ে দিয়ে উনি যেরকম ডিস্টর্ট করেন, ঘুরিয়ে দিয়ে ওদেরকে মর্মাহত করলেন। এবং she actually, that is the point আমি ডক্টর আলীকে বলতে যাচ্ছি আপনাদের শ্রোতাদের, she actually politicized a completely non-political demand of our children. পলিটিসাইজ করে কি করলেন, ওনার মন্ত্রীরা বাবু যত না বলে তার চেয়ে বেশি ওদের গুন্ডা বাহিনী লেলিয়ে দিল। নিরস্ত্র ছাত্রদের আমরা দেখেছি। আমি জানি হলে ছাত্ররা যারা হকি খেলে তাদের কাছে একটা স্টিক থাকে, আর কিছু। তাদেরকে যেভাবে মেম করলো, চাপাতি দিয়ে মারলো, এইসব ছবি ফিরে আসছে। একটা অভিভাবক, আমি তো একটা বাবা, আমি তো একজন হাউস টিচার ছিলাম, আমরা সবাই অভিভাবক ছিলাম। আমাদের হৃদয়ে যদি সামান্যতম মানুষের রক্ত থাকে, এটা বিচলিত হওয়ার কথা। তারপরেও বাচ্চারা থামেনি। আমাদের ব্যর্থতা কোথায়? এইবার আমি রাজনৈতিক প্রসঙ্গে আসছি। হাউস অফ কমন্স বা যুক্তরাজ্যের সরকারি লেভেলে, পার্লামেন্ট লেভেলে আপনারা যে টাচ করছেন, আমি খুব শিগগিরই চলে আসবো। আমি দুটো কথা বলতে চাই। she politicized it, কিন্তু আমাদের যারা দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ বারবার শহরে ভিড় করছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, তারপর বলছে আমার দেশটা ভালো চলছে না, পিটিয়ে পাঠিয়ে ওদেরকে দেশ আবার পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারপরে 7ই জানুয়ারি ইলেকশন করেছেন, অথচ যে দলগুলো যে বাচ্চাগুলাকে বলতে পারতো আমরা তোমাদের সঙ্গে আছি, আজকে ডক্টর আলী বলছেন, আমি বলছি, আমরা তখন বলা উচিত ছিল আমরা আছি তোমাদের পাশে। আমরা সেটা ফেল করেছি। বাচ্চারা সামনে এগিয়ে গেছে, আমরা ঘোড়া চলে গেছে, তারা মার খাচ্ছে, মরছে, তারপরেও দমন করা যায়নি। ক্যান ইউ ইমাজিন? 71 সালে আমরা দেখেছি, আমরা তো ছিলাম ওখানে। ওদেরকে দমাতে পারে নাই বলে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে এই কোটার নামে, এই ডিস্ট্রিক্ট কোটা, এই মুক্তি বাহিনীর কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এইসব বলে যত অশিক্ষিত বর্বর গুন্ডা গ্রামের গুলাকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছে। এদেরকে, এদের না আছে ট্রেনিং, না আছে কোনো সভ্যতা। একটা বাচ্চা ছেলে ক্লাস 9-এ পড়ে,
কলেজে পড়ে, তাদের পোশাক দেখলে তাকে গুলি করতে হাত কাঁপলো না একটু? এইসব এরা হলো এদের কেডারবানি করেছে 15 বছর ধরে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি হাউস অফ কমনে আসছি, এমপিরা আমাকে জিজ্ঞেস করছে বাংলাদেশ ইজ নট ইন আওয়ার রেডার, এই মহিলা এইভাবে করলো কিভাবে? আই সেড 15 years অফ কোটা, ডিস্ট্রিক্ট কোটা থেকেও তার লোক ঢুকেছে। আর্মি, একটা সেকেন্ড ওয়ার্ল্ডে এত লোক মারা যায়নি, 53 জন চৌকস অফিসারকে মেরে ফেললো, তখনও দেশবাসীর স্পাইন জাগ্রত হয়নি। আজকে আবুল হায়াত সাহেব ঘরে বসে বিবৃতি দিচ্ছেন। এই হায়াত সাহেবরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় না দিতেন, আমার বাচ্চাগুলো এইভাবে মারা যেত না, এই পরিস্থিতি ক্রিয়েট হতো না। আমাদের সুশীল সমাজ মেরুদণ্ডহীন, অন্যায় দেখে অন্যায় বলেনি, হলের ভিতরে ছাত্রকে পিটিয়ে মেরে ফেলে হাউস স্ট্রিটের প্রপোজ দায়িত্ব নেয় নাই, সরকার নেয় নাই। কাস্টডিতে জার্নালিস্টকে মেরে ফেলছে 13 জন অ্যাম্বাসেডার, তারা হেজিবেজি অ্যাম্বাসেডার না, ব্রিটিশ অ্যাম্বাসেডার, আমেরিকান, তারা লিখিত নিন্দা করেছে, আমাদের চৈতন্য উদয় হয়নি। তারপরে এই মহিলা আবার গেছে। এইবার এই বাচ্চাদের মারার পরে এই গুন্ডা বাহিনী পুলিশ আসলো, তারপরেও পারে নাই বলে কারফিউ দিয়েছে। যে আপনি বলছেন সারা বিশ্ব জিজ্ঞেস করবে, তুমি তো অন্য দেশের সঙ্গে যুদ্ধ করবে, নিজের দেশের বাচ্চাদের মারার জন্য তুমি কারফিউ দিয়ে অন্ধকার করে, রাতের অন্ধকারে কি হত্যাযোগ্য চালিয়েছো, এটা এখন বেরিয়ে আসবে। ওয়ার্ল্ড উইল আস্ক, অলরেডি ইউনাইটেড নেশন বলছে। আপনারা গাড়িতে ইউনাইটেড নেশনস এর সিম্বলের কথা বলছেন, মূর্খ মন্ত্রী বলছে আমরা ভুলে গেছিলাম, ওই সিম্বলটা মোছার সময় পাইনি। এটা দি ওয়ার্ল্ড উইল বাই, এটা চিন্তা করে দেখেন। কাজে আমরা যারা এখন কি স্টেজ, এই বাচ্চাগুলো মরলো, আমরা রাজনীতিবিদরা ফেল করলাম, আমরা সুশীল সমাজ এইবারও ফেল করেছি, বারবার ফেল করেছি, এইবারও ওরা এগিয়ে গেছে অকুত ভয়ে। এখন দেখা যায় হাতির ঝিল, আমি এখন ইংরেজদের বুঝাই কি করে হাউস অফ কমন, আমি বললাম তোমাদের লেক, রিজেন্ট পার্ক লেক যেরকম, ওরকম আমাদের হাতির ঝিল, ওখান থেকে শত শত লাশ ফুলে বেরিয়ে আসতেছে। কি নারকীয় হত্যাযজ্ঞ চলেছে, 5টা দিন কারফিউ দিয়ে অন্ধকার করে, আইটি কানেকশন। আমাদের বাচ্চারা, ওদেরকে আমি জানি, আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, ও আমরা চালাতে না পারলে ওদের মোবাইলটা একটু দেখে দাও তো বাবা, ওরা আইটি দিয়ে যুদ্ধ করেছে, এরা বন্দুক দিয়ে যুদ্ধ করবে বলে আইটি কেটে দিয়েছে। বাচ্চাদের একটাই সম্বল ছিল মোবাইল ফোন, ওইটা কেটে দিয়েছে। আর আমরা এখান থেকে যোগাযোগ করতে পারছি না। যখন আমাদের চৈতন্য উদয় হয়েছে, যেমন বড় দল যদি বলেন বিএনপি, যদি অন্যান্য কোনো মেরুদণ্ডহীন দল থাকে বাংলাদেশে, তারা যখন সজাগ হয়েছেন যারে বাচ্চাগুলোকে তো মেরে ফেলতেছে, তখন সংবাদ দেওয়া। আপনারা দুজনেই বুদ্ধিজীবী, আমি বলবো যে 93% যে কোটাটা দিয়েছে, সেটা কি, এই কোটাটা কি ধরে ধরে 93% সব স্টুডেন্ট লিডারদেরকে বা যারা কোটার আন্দোলন করেছে তাদেরকে মারার অনুমোদন দিয়েছে কোর্ট? কারণ 93% ছেলে মেয়ে যারা কথা বলেছে প্রত্যেকের লাশের ছবি আসছে এখন ফেসবুকে, লোম দাঁড়িয়ে গেছে। এই পার্সেন্টেজকে ঘরে ঘরে ঢুকে মানুষ মারার জন্য। আপনাকে বলছি, আপনাদের শ্রোতাদের আহ্বান করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময়কালীন ছাড়া আমাদের কলেজের আজ থেকে 52 ভাষা আন্দোলনে যে 4 জন মারা গেছিল, তারা সত্যিকার অর্থে কেউ কলেজ ইউনিভার্সিটির ছেলে ছিল না, কিন্তু তাদের গুণ গেয়ে, তাদের গান গেয়ে আমরা উর্দুকে সরিয়েছি, বাংলার একটা দেশ করেছিলাম। আজকে শত শত কলেজ, স্কুল, ইউনিভার্সিটির বাচ্চা মারা গেছে, যাদের হাতে তারা মারা গেছে তারা একজনও বাঁচবে না। এটাই নিয়তির পরিহাস। ডক্টর আলী লিখে নেন, আমরা এই জীবদ্দশে, আমাদের বয়স এখন 75-80 কাছাকাছি, আমরা দেখেছি অন্যায়কারী আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন। এটা একদম পরিষ্কার যে এই রাজনৈতিক দল না, এটা ওনাদের প্রতিপক্ষ না, এরা স্টুডেন্ট, মেধাবী ছাত্র, এবং এদেরকে আপনি মারতে পারেন। আপনার বাচ্চা, আজকে অনেকে শ্রুতি গেছেন যে না এর মধ্যে জামাত ঢুকেছে, শিবির, ওই পুরানো এইগুলা হবে না। কারণ আমি সেই সব অভিভাবকদের বলছি, আজকে চিন্তা করেন আপনার ছেলেটা যদি যেত, আপনি কোথায় দাঁড়াতেন? এটা কি অবিশ্বাস্য। আমরা দেশ স্বাধীন করেছিলাম এই জন্য যে আমাদের বাচ্চাকে আমরাই গুলি করে মারবো, আমাদের গুন্ডা পুলিশ, আমাদের আর্মি। এবার আসেন আর্মির কথা। 15 বছরে বসে সাজানো হয়েছে। যে 53 জন বিডিআর হত্যা হয়েছিল, যে সেনা অফিসাররা প্রতিবাদ করছেন, তাদের একটা একটা করে সরানো হয়েছে। আমরা সুশীল সমাজ বুঝেও না বোঝার ভান করেছি, আর্মির অন্যরা বুঝেও না বোঝার ভান করেছে। তারপরে আত্মীয়, চাচা, শ্বশুর, ভাতিজা, কাজিন, এদেরকে
অটো প্রমোশন দিয়ে ইউনিভার্সিটি যেমন করেছি, সেনাবাহিনীতে তাই করেছি। কাজে হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আমাদের মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন কারফিউ দিল তখন বলছেন না সেনাবাহিনী নামিয়েছে, ওরা বন্দুকে মারবে না আমাদের ছেলে। এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী? এটা কি সেই বেঙ্গল রেজিমেন্ট যে ইন্ডিয়ার আক্রমণ থেকে লাহোর খেমকারান সেক্টরে পাকিস্তানকে রক্ষা করেছিল, যা বাঙালি পাইলটরা হত্যাহতি দিয়েছিল? সবচেয়ে বেশি 23টা ইন্ডিয়ান মেয়ে ফেলে দিয়েছিল আমার ফিজিক্সের আলম সাহেব, ক্যাপ্টেন আলম। এরা পাকিস্তানকে রক্ষা করেছিল। সেই বেঙ্গল রেজিমেন্ট, সেই সূর্য গাথা সব নষ্ট করে দিয়েছে এই আর্মি। সেই আর্মি নয়। কাজে এখন এই আর্মিকে এক্সপোজ করতে হবে পৃথিবীর কাছে। এরা পিস কিপিং কি করবে যারা নিজের দেশের বাচ্চাকে গুলি করে মারে? ক্যান ইউ আনসার দিস? ক্যান ইউ আনসার দিস যে আমাদের বর্ডার ওর ক্ষেত্রে তারা এখানে এসে বাচ্চাদের হাতে গুলি মারলো? আমাদের বাচ্চাদের হাতে কি ছিল? এবং সেই আর্মিকে জবাবদিহি করতে হবে। সো ইউনাইটেড নেশন পিস, এদের একদল বলছে না, একটু সংশয় ছিল যে মেয়েরও না, কারণ তাহলে আমাদের পিস কমিটিতে আমাদের নেবে না। ইউনাইটেড নেশনসে কথা উঠেছে, তারা প্রশ্ন করছে বাংলাদেশকে। ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল প্রশ্ন করছে, ইউ প্রশ্ন করছে, অ্যাম্বাসেডাররা খবর পাঠিয়েছে যে এইভাবে বাচ্চা মারা হয়েছে। ইউনুস সাহেবের কথা বলছেন, তিনি ফ্রান্সে ওপেন করছেন। ভাগ্য ভালো এতদিন পরে তিনি চিরকাল পদক নিয়েছেন, খেতাব নিয়েছেন, দেশের দিকে তাকান নাই। যে দেশে গুম, হত্যা, রাহাজানি এতদিন চলেছে উনি মুখ খুললেন নাই। দেশের প্রতি ওই যে শওকত আলী সাহেব বলছিলেন একটা কথা, যে আপনি যত বড় ডিগ্রিধারী হন, যত বড় খেতাবধারী হন, আপনি তো ওই মাটির ছেলে, সান অফ দ্যাট সয়েল। আপনার একটা দায়বদ্ধতা আছে। ইউনুস সাহেব এইবার একটা দিয়েছেন, কারণ ওনার অফিস। কাজে এখনো আশার আলো আছে। তিনি একটা নাম, আমরা তাকে ধরে রাখতে চাই। তার একটা দায়বদ্ধতা আছে। শত শত বাচ্চা মারা হয়েছে, হাজার হাজার মানুষকে এখন গ্রেফতার করা হচ্ছে। নূর, এরা কি? এরা ছাত্র, এরা কথা বলেছে। এরা তো এর মধ্যেও সম্পৃক্ত ছিল না। তাদেরকে ধরে যেভাবে মেরেছে, আবার আরো কি করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু জানবো, আইটির যুগ জানবো। এবং যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা, কোথাও পালাবার জায়গা হবে না। বাঙালিরা, প্রবাসী বাঙালিরা পৃথিবীর সব শহরে আছে। আপনি দেখেন, আমি যদি একটা বাবা হই, আমার যদি ছেলে মেয়ে থাকে, আমি যদি শিক্ষক হই, আমার রক্তক্ষরণ হচ্ছে। আমি এই অন্যায়ের প্রতিবাদ। আমরা বিভিন্ন ভাবে আমরা মিলিটারি ফ্যামিলির সাথে, আমার বাবাও ছিলেন, আমরা খুব ইনভলভ। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে হঠাৎ করে মিলিটারির ভূমিকা নিয়ে ভয়ানক কোশ্চেন হচ্ছে। 144 জারি ফুললি না করলেও মিলিটারি থাকা অবস্থায় ওনাদের বাচ্চারা কি ইউনিভার্সিটিতে ছিল না? সেটাই তো প্রশ্ন করলাম। নিজের দেশের বাচ্চাকে মাঝে একটু হাত কাঁপেনি? তবে আবার প্রশ্ন উঠছে, এগুলাও বেরোবে, জবাবদিহিতা দুনিয়াতেই হবে। পুলিশ, বিডিআর, আনসার, ঠিক আছে, ছাত্রলীগ, যুবলীগ, কিন্তু আর্মির কাছে তো মানুষ চেয়েছিল কিছুটা একটা আস্থা। একটু শোনেন, বিডিআর যখন মারা হয়েছে, রিপোর্ট এসছে যে ওই আমরা তখন বলতাম বিডিআর, এরপরে তো ওইটার নাম হচ্ছে বর্ডার গার্ড অর সামথিং, বাংলাদেশ বর্ডার গার্ড। এদের পোশাক পরে যারা মেরেছে, রেপ করেছে, যারা রেপড হয়েছেন আর্মি অফিসার ওয়াইফদের কাছে আমরা শুনেছি। এবং এটা যারা ভুক্তভোগী তারা বলছেন লজ্জায় শরমে বলতে পারেননি, এতদিন পরে বলেন। ওগুলো হিন্দিতে কথা বলছিল। এইখানেও তো বর্ডার সুরক্ষিত ছিল না। এইখানে এই আর্মির নামে কেউ কারা মেরেছে? আমার সেনাবাহিনীর সদস্যদের আমাদের অনুরোধ, আপনারা এই দেশের সেনাবাহিনী হয়েছেন, বাংলাদেশ আমরা ক্রিয়েট করেছিলাম বলে। ওই সব দামাল ছেলেরা মাঠে ময়দানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। আপনার তাদের বদৌলতে আছে পিস করে মেজর জেনারেল, কর্নেলের বেতন পান। আপনাদের দায়বদ্ধতা আছে আপনাদের নামে, আপনাদের উর্দি পরে বাইরের দেশে একটা কথা, এই কথা আপনার শ্রোতাদের শুনতে হবে। যদি আমার দেশের আর্মির পোশাক পরে অন্য দেশের লোক যদি এই বাচ্চাদের মেরে থাকে, সেটাও আমরা বের করব। আমাদের দরকার ইতিহাসকে জানা। আমরা দেশটা বড় কষ্টে স্বাধীন করেছিলাম, আমাদের বাচ্চাগুলাকে এইভাবে মারার জন্য না। চোখে পানি চলে আসে, এখনো আপনার টকশো করতেছে পানি চলে আসে। এত বড় অন্যায়ের কিভাবে প্রতিকার করা যায়? আমাদের কোটা সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। রাষ্ট্রের প্রতিটা পদে চিফ জাস্টিসকে লাথি মেরে বের করে দিচ্ছেন, লজ্জা হয় না? একটা দেশে কোন রকম নিয়ম কানুন নাই, বারবার ইলেকশনে 4%, 5% ভোট পান, দখল করে রাখছেন। জোর করে কি হয়? এই জন্য তো এইসব আর্মি
পুলিশদের উপর ডিপেন্ড করছেন। একবার আসেন না জনগণের সামনে, জনগণকে বিচার করতে দেখেন যদি বুকের পাটা থাকে জনগণের কাছে বিচার করতে দেন যে এই শত শত বাচ্চা মানুষকে, নির্দোষ বাচ্চাকে মারার উদ্দেশ্যটা কি? দেশটাকে সম্পূর্ণ আমি আসছি। ডক্টর শওকত আলী, আপনি ডক্টর হাসনাত বললেন, ডক্টর ইউনূসকে নিয়ে সুন্দর কয়েকটা পয়েন্ট বললেন। উনি একটা চিঠি লিখেছেন এবং আমি আপনাকেও বলেছিলাম আপনি ওনার অ্যাডভাইজার, আপনি ওনার অনেক ঘনিষ্ঠ। ডক্টর শওকত আলী, আই নো পার্সোনালি, হোল আমেরিকা নো যে আপনি ডক্টর ইউনূসের খুব কাছের অ্যাডভাইজার। আপনার সাথে ওনার অনেক ভালো সম্পর্ক এবং আপনি ওনাকে অনেক কিছু বলান এবং শোনান। এই পরিস্থিতি উনি চিঠি দিলেন, আমি খুব রেগেছিলাম তখন। আমি ডক্টর হাসনাত হোসেনকে বলেছি, উনি খুব আপসেট ছিলেন, বাট হি ডেলিভার্ড। বাট আমি ভিতর থেকে স্টেট ডিপার্টমেন্ট বলেন, জাতিসংঘ বলেন বা বিভিন্ন যারা ম্যাটার করে ওইসব জায়গা থেকে জেনেছি যে ডক্টর ইউনূসকে পাকানো হচ্ছে বাংলাদেশ শাসন করার জন্য। ডু ইউ হ্যাভ এনিথিং অ্যাবাউট ডক্টর শওকত আলী? বাবু ভাই, এখন হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন। আমাদের জামাত, আমাদের বিএনপি, আমাদের দলের যারা বিরোধী দল ছিল এই ছাত্রদের পক্ষে কেউই ওরকম ভূমিকা রাখে নাই বলে আমাদের টক শো থেকে আমি দাবি করে বলছি আপনার থেকে। অবজারভেশন ইজ কারেক্ট স্যার। আমার সৌভাগ্য যে আমি স্যারের ক্লাসের ছাত্রই শুধু ছিলাম না। হাসনাত ভাই, আপনি অধ্যাপনা করেন, কিছু কিছু ছাত্রের প্রতি আপনার একটা নেক নজর থাকে সুযোগ্য। আমার ভাগ্য যে সেই চিরাং ইউনিভার্সিটিতে আজ থেকে প্রায় 50 বছর আগে স্যার একটা নেক নজর আমাকে দিয়েছেন। এবং আমি জিজ্ঞেস করছি যে স্যার, আমার বাসায় জিজ্ঞেস করছি, স্যার ওই সময় আপনি আমাকে কেন নেক নজরটা দিয়েছিলেন? সে প্রসঙ্গ অনেকগুলো ইভেন্ট, অনেকগুলো বিষয় আছে এখানে। পুরোপুরি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ। হাসনাত ভাই, আপনার বাড়ি ওই এলাকায়, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চিটাগাং, হোল মিলাইতো একটা ইউনিভার্সিটি। আর ইকোনমিক্স রিপ্রেজেন্ট করতো সব ইউনিভার্সিটি। আমার সৌভাগ্য, আমি জীবনের বহু ভালো মানুষের সাথে সম্পর্ক রেখে আছি। স্যারকে কংগ্রাচুলেশন জানিয়েছি। স্যার এর নামে প্যারিসে একটা রাস্তার নামকরণ করা হয়েছে। তিনি অলিম্পিকের আর 100 বছরে আমাদের দেশে আর কেউ জন্মাবে না যে অলিম্পিকের উদ্বোধনটা তিনি করেছেন। অলিম্পিকের যে ভিলেজটা, এটা ডক্টর ইউনূস যে ডিজাইন দিয়েছে সেটা দিয়েছেন। আমার এখনো মনে পড়ে, আমার ভাই সরবত ভালো করেই জানেন, আমি স্যারের সাথে পাশে দাঁড়িয়ে, এখানে একটা রিসেপশন হয়েছিল, স্যার আমাকে বলছে শওকত এসে, আমি গেলাম, স্যারের পাশে দাঁড়িয়ে আমি খালি কাঁদছি। অনেক আগের ঘটনা, আমি কাঁদছি দেখে স্যার বললেন, শওকত তুমি কাঁদছো কেন? কারণ উনি আমাকে পরিচয় করছেন, লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, এক্স প্রাইম মিনিস্টার, কারেন্ট প্রেসিডেন্ট, কেউ কিং, কেউ কুইন দাঁড়িয়ে ডক্টর ইউনূসের সাথে ইয়ে করছে, আর আমি কাঁদছি। বলছে শওকত তুমি কাঁদছো কেন? আমি বললাম, একবার যে কথাটা বলেছেন আল্লাহ সাক্ষী, আমি বলছিলাম স্যার, শেখ হাসিনা যদি একবার এসে দেখতো যে আপনার জন্যে সারা দুনিয়ার কিং কুইন, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশ থেকে এসে দাঁড়িয়ে আছে, ও যদি একবার দেখতো তাহলে আপনার প্রতি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সে দেখতো। উনি পরিচয় করছে। আমি একটা বলি, আমি সেখানে আমি কমেন্টটা করছি যে আমাদের এখনকার প্রাইম মিনিস্টার যদি তাই বুঝতেন যে দেশে একটা আমাদের সান অফ দি সয়েল, আমাদের ডক্টর ইউনূসকে সম্মান করলে দেশের সম্মান বাড়বে, তাহলে এই বিভ্রাট হতো না। আমাদের স্বাধীনতা দিবসে আমরা ধার করি অমর্ত্য সেনকে। আমাদের যদি ঘিনপিত, আমরা সিলেটি ভাষা বলি, মানে ঘেন্নাপেত্তা যদি থাকতো, নিজেদেরটাকে সম্মান করতাম। আজকে ইউনূস সাহেব সম্বন্ধে তার ছাত্রের মাধ্যমে আমি বলতে চাই, দেশ আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের তো একটা আলোকবর্তিকা থাকতে হবে, আমাদের দেশের সবকিছুতে সংস্কার আনতে হবে। সো আমাদের বেছে বেছে নীতিবান মানুষগুলোকে নিতে হবে, যারা দেশের মানুষগুলো বলবে আমাদের এই বাচ্চাগুলা, যে বাপ তার বাচ্চা হারিয়েছে, যে মা কাঁদছে, তার একটাই মাত্র মেয়ে কষ্ট করে ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল, মারা গেছে, সেই মা বুকে সান্ত্বনা পাবে যে একটা ভালো টিম আমার দেশের কর্ণধার হয়েছে। দেশের আমূল পরিবর্তন হতে হবে সব সিস্টেমে, এবং এই নৈতিকতার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আপনি আজকে খুব সময় উপযোগী অনুষ্ঠান করছেন। আমি বলছি, আমরা কি করছি বিদেশ থেকে, আমরা অনেকে অনেক কিছু করতে পারবো। আমরা যেটা করতে পারছি, হাউস অফ কমন্সে যাচ্ছি, তারা বলছে, যেমন আমাদের কথা আপনি জানতে চাচ্ছেন, খুব সংক্ষেপে বলবো, এতগুলা ভোট পেয়ে কেয়ার স্টেমার এখন প্রাইম মিনিস্টার, তার দলের অন্তত 200 এমপি জীবনে কোনোদিন এমপি হয়নি।
এমপি হলে কিভাবে দায়িত্ব পালন করে সেটা জানে নাই। তাদেরকে বলা হচ্ছে ইডিএম সাইন করো না, আর্লি ডে মোশন। আমরা এই অত্যাচার দেখে আমাদের আফসানাকে দিয়ে, আর আপনাকে বলছিলাম আমরা বলছি ন্যায়বান মানুষ সে যে পার্টির হোক আমরা তাকে সাপোর্ট করব, কারণ আমাদের প্রতিবাদ আছে ঋষি সুনাকের বিরুদ্ধে, আমাদের ক্ষোভ আছে কেয়ার স্টেমারের কাছে, যিনি আজকে প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশকে অপমান করে একবার নয়, তার শ্যাডো হোম সেক্রেটারিও বলছে যে বাংলাদেশে লোকদেরকে ধরে পাঠিয়ে দিব, অথচ অ্যাসাইলাম সিকারদের মধ্যে বাংলাদেশরা লিস্টে নাই। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। ভাই আমি বলি, আমার সাথে স্যারের সম্পর্ক পিতা পুত্রের মতো। আমি স্যারকে বলেছি, স্যার আমাদের হারানোর কিছু নাই, আপনি আমাদের রাষ্ট্রের কর্ণধার হিসেবে, আপনার টেলিফোন 80টা টেলিফোন আছে স্যার আপনার কাছে, কোনো ভায়া মিডিয়া যেতে হয় না, এই টেলিফোন ধরার সাথে সাথে রাষ্ট্রপ্রধানদের কাছে চলে যায়। স্যার আপনি এই ইকুইপমেন্টটা ব্যবহার করেন। আপনি নিজে বলেছেন যে আমি আর কতদিন বাঁচবো, স্যার আপনি গ্রামীণ ব্যাংকের থেকে অনেক ঊর্ধ্বে, কোটি কোটি মানুষ আপনাকে সাপোর্ট দেবে। আমার সমস্ত সেনাবাহিনী, আমার সমস্ত রাষ্ট্রের পুলিশ বাহিনী, আমাদের সমস্ত ছাত্র নেতারা আপনার সাথে দেশে বিদেশে। স্যার আমি আর সেই শওকত স্মল শওকত নাই, আমরা অনেক ক্ষমতাধর। স্যার আমি অনুরোধ করছি, জীবনের এই পর্যায়ে এসে আপনি ঘোষণা দেন যে আমাদের দেশের রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য এটা নিরপেক্ষ মানুষের দরকার, তারপরে যা করতে হয় আমরা করব। জিহাদ জারি রহেগা, লড়কে লাঙ্গে বাংলাদেশ। আমরা আপনার সাথে আছি স্যার, আপনাকে বারবার অনুরোধ করেছি আমরা, আপনি আমাদের রাষ্ট্রের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করবেন, কোন রকম আর বাজ বিচার করার কোনো দরকার নেই। আপনি আমাদের, যেমন ডক্টর হাসনাত বলছেন যে আপনি আমাদের শেষ আশ্রয়স্থল। আপনি ঘোষণা দেন যে এখন থেকে এই সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে আমরা যে জিহাদ করছি তাকে সরানোর জন্য আপনি আমাদের সাথে আছেন। আপনার বক্তৃতা বিবৃতি যা দিচ্ছেন, আমরা চাই প্রতি সপ্তাহে আপনি এটা দিবেন। প্রয়োজন বোধে আপনার দেশে থাকার দরকার নেই, আপনি স্বেচ্ছা, আপনি বিদেশি হিসেবে একজন বাইরে এসে, দেশত্যাগী হিসেবে, মহাজের হিসেবে, রাষ্ট্রহীন হিসেবে আপনি এসে আমাদের সাথে যোগ দেন। স্যার আমরা আছি। ধন্যবাদ। আমাদের প্রায় 3-4 মিনিট আছে। আমি ডক্টর হাসানকে বলবো আপনি 1.5-2 মিনিট একটা কনক্লুশন দিবেন যা বলছিলেন, তারপরে ডক্টর শওকত উইল ফিনিশ প্লিজ। আমি ডক্টর আলীর বক্তব্যের প্রতি সম্পূর্ণ সহমত, তবে বলছি উনি ওনার ছাত্র, যে কথা টিভিতে বলছেন ওনাকে প্রবুদ্ধ করেন, উনি তার খোলস থেকে বেরিয়ে আসেন। তার এত সুনাম, এত কিছু ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ বলতে তাকেই বোঝায়, ডক্টর ইউনূসের বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে রক্তে রক্তাক্ত, তার একটা দায়বদ্ধতা আছে, তাকে প্রাইভেটলি বোঝান। তিনি এগিয়ে আসলে তার মতো মানুষ দরকার, নিরপেক্ষ সৎ মানুষ দরকার, যিনি দিক নির্দেশনা দিবেন। আমার দেশটাকে গত 50 বছর বিভিন্ন অযোগ্য মানুষের কারণে, আমাদের যে মুক্তিযুদ্ধের যে আসল উদ্দেশ্য ছিল দেশের আপামর মানুষের মুখে হাসি ফোটানো, স্বাধিকার, সেটা থেকে অনেক দূর। ওই দূর থেকে ফিরতে গেলে একটা সম্পূর্ণ সুন্দর মানুষের নেতৃত্বে যেতে হবে, যাকে পৃথিবীও দেখবে এবং যার আন্ডারে ভালো ভালো মানুষের জয়েন করবে। তাদের দেখে এই আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিচার ব্যবস্থা, যতগুলো শিক্ষা ব্যবস্থা, আমাদের ইউনিভার্সিটি আপনার যোগ্যতা থাকলে, মেধা থাকলে, আপনার পাবলিকেশন থাকলে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলো হতে পারতেন। এখন আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন ছাত্রদের নিয়ে? নিশ্চয়ই। আমি এই কথাটা শেষ করে ফেলি যে সুযোগ্য নেতৃত্ব পেলে আমার দেশ আবার ঘুরে দাঁড়াবে। তাহলে এই যে বাচ্চাগুলা মারা গেছে, তাদের বাবা মা আত্মা শান্তি পাবে। বাচ্চাগুলাকে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদের আত্মার জন্য আমি শুক্রবারে আমরা সবখানে দোয়া করেছি, আর তা আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন এবং তাদের বাবা মাকে সবর দেন। আর আমাদের দেশবাসীকে বলার উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদের দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করেন। ডক্টর ইউনূসের মতো আরো যারা আছেন, আমাদের দেশে প্রচুর জ্ঞানী গুণী মানুষ আছে, যাদের এগিয়ে আসতে হবে দেশটাকে সুন্দর করে। আমাদের জীবদ্দশায় আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে অপোজিশন থাকবে, যেখানে যারা রুল করবে তারা জানবে যে অপোজিশন আসবে। আমার দায়িত্ব এইটুকু, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নয়নের নামে ডেমোক্রেসি চাই না, আর উন্নয়ন চাই বলে যে আজকে এই অবস্থায় দাঁড় করেছেন, এইগুলার জবাবদিহিতা আপনাদের করতে হবে। আপনি বলছেন কয়েক মিনিটে আমি কনক্লুশন করি কিনা। আমরা হাউস অফ কমনে গেছি, তারা বলছে বাংলাদেশ আমাদের রাডারে নাই।
এত কাণ্ড হয়েছে, উগরে চাইনিজরা মারতেছে, ওরা তো এসে বলে আমাদেরকে, আমরা জানি উগরে কি হচ্ছে। বাংলাদেশে এত কাণ্ড, এই 15 বছরে এত কিছু কেমনে হয়ে গেল, একটা মহিলা এত শক্তিশালী হয়ে গেল, যার বাবা মারা গেছে, ভাই বোন মারা গেছে, তার তো সমমর্মিতা থাকার কথা, এত প্রতিহিংসা কোত্থেকে আসলো? তখন বলা হয়েছে এগুলো সাজানো হয়েছে, এতে বিদেশি শক্তির হাত আছে। আর আমাদের নতজানু ফরেন পলিসি, আমাদের মানুষের মেরুদণ্ডহীন সিভিল সমাজ, আমি বলছেন আমাদের দেশবাসীর কথা, আমি একজন শিক্ষক, সব শিক্ষকদের বলছি, সব নীতিবান অভিভাবকদের বলছি, সব নীতিবান অফিসারদের বলছি, এখনো বহু নীতিবান মানুষ আমাদের দেশে আছেন, দেশটাকে বাঁচান, না হলে একটা একটা করে আপনি আপনার নিজের সন্তানকে হারাবেন, তখন ফেরার পথ থাকবে না। আমরা হাউস অফ কমন্সে গেছি, তাদেরকে বলার চেষ্টা করছি, তারা বলছে আপনাকে আবারও নিয়ে আসবো, আমাদের একদম শেষ। লাস্ট কথা হচ্ছে না, লাস্ট একটা কথা, আধা মিনিটও লাগবে না, আশাহত হবেন না। 71-এ ওরকম 25-26-এ মার্চে পরে ঢাকা শহরে 3-4 দিন পরে রিক্সা চলেছে, আমলারা অফিসে গেছেন, কিন্তু ধিকি ধিকি স্বাধীন একটা বাংলাদেশের জন্য যে আগুন গ্রামে ছড়িয়ে গেছিল, 9 মাসে দামাল ছেলেরা স্বাধীন করে ছেড়েছিল। আজকে মনে হবে হুজুরদের সঙ্গে মিটিং করছেন, মায়া কান্না কাটছেন, দিস উইল নট ডু। মানুষের যে ভিতরে লেগেছে, আমাদের সুন্দর বাংলাদেশ করতে হবে, কোটা সংস্কার নয়, সারা রাষ্ট্রীয় সংস্কার করতে হবে, মেধাবী লোকদের জায়গায় বসতে হবে। আপনি খুব ইমোশনালি বলেছেন এবং ভেরি বোল্ডলি। ডক্টর শওকত আলী, একদম লেস দেন এ মিনিট আপনি শেষ করে দেন। আমরা আমি একটা কথা বলতে চাই, এই কথা কেউ জানে না। ডক্টর ইউনূস 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আমাকে বলেছে, শওকত, নিউ ইয়র্কের আলমগীর সাহেব, ডাক্তার আলমগীর বেঁচে আছে। কয়েকজন রেস্টুরেন্টের মালিকের কথা তিনি আমাকে বলছে, তারা কি বেঁচে আছে? আমি বললাম, না স্যার, আলমগীর ভাই মারা গেছে অনেক আগে। কি ব্যাপার কি? উনি বললেন 71 সালে স্বাধীনতার যুদ্ধে টেনেসি ইউনিভার্সিটি থেকে আমি সেখান থেকে এসে এদের সাথে সংগ্রাম করেছি। আপনি পত্রিকার যে এডিট করেছেন 71 সালে ফান্ড রেজিং এর জন্য, সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে বাংলাদেশে পাঠিয়েছেন। আপনি আমাকে বলেছেন মুক্তিযুদ্ধ আর্কাইভে আপনার সমস্ত জিনিসগুলো আছে, দুনিয়ার কেউ জানে না, এগুলো আমি জানি। শওকত স্যার, আমি আবারও অনুরোধ করছি, আমাদের হারানোর কিছু নাই। আমি আপনার সাথে ছিলাম, ছোট্ট বাচ্চা, 18 বছরের বাচ্চা যেভাবে ছিলাম, আপনি যে কোনো দায়িত্ব দেবেন। আপনি দেখেছেন 3 বছর আমি রাস্তায় ছিলাম আপনার মান সম্মান ইজ্জতের জন্য, এখনো আমরা আছি। স্যার, আমাদের হারানোর কিছু নাই। আপনি অধ্যাপক, আপনি যখন আসতেন ক্লাসে 15টা মেয়ে ছিল আমাদের পুরো ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্রী হিসেবে, আপনি নিয়ে আসতেন তাদেরকে আগলে বুকি করে, আবার ক্লাসের সাথে আপনি নিয়ে যেতেন। তখন ইউনিভার্সিটি মেয়েরা পড়তো খুব কম। আপনি জানেন আমার এই বোনগুলো একটা গলির ভিতর, অন্ধকার গলির ভিতরে কমপক্ষে 15-20টা মেয়ে কাঁদছে, তাদের শ্লীলতা হানি করেছে। স্যার, এই ছাত্রলীগের ছেলেরা আমাদের গ্রহণ আমরা কোনোদিন করতে পারবো না। স্যার, আমাদের সাথে যোগ দেন। আপনি বলেন কি আমাদের দায়িত্ব পালন করা হচ্ছে। আমরা অনেক শক্তিশালী দেশে এবং বিদেশে। স্যার, আপনি ঘোষণা দেন, as you think it is fit for you। আপনি বলেন আমরা আছি, আপনার কোনো বাংলাদেশ লাগে না, সারা দুনিয়ার আপনি প্রেসিডেন্ট। আমাদের সৌভাগ্য, আমি শওকত, এখানে হাসনাত ভাই আছে, বাবু বেঁচে আছে। স্যার, একদিন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আমরা যদি বলতে পারি যে ডক্টর ইউনূস তার যোগ্যতা প্রমাণ করেছে, আমাদের হারানোর কিচ্ছু নেই। স্যার, আপনি একটা কোর্টে গেছেন, আপনার নাতি ছেলের বয়সে সেখানে দাঁড়িয়েছেন খাঁচার ভিতরে, আপনি বাইরে তার প্রতিবাদ করেছেন। স্যার, অপমানের শেষ আছে, আমরা আর সহ্য করব না। স্যার, আপনি আমাদের অঘোষিত রাষ্ট্রপ্রধান, আপনি এগিয়ে যান। আমাদের সাথে অনেক লোক আছে, অনেক ছাত্র আছে সারা দুনিয়ার। আমি এই প্রসঙ্গে পশ্চিম বাংলার বামপন্থী ছাত্রছাত্রী যারা আমাদের ভাই বোনের সাথে যে একাত্মতা ঘোষণা করেছে, মমতা দিদি, আপনার যে আন্তরিকতা আপনি দেখিয়েছেন, আমরা তার জন্য চিরকৃতজ্ঞ। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সংস্কৃতি দিয়েছেন, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের মেনি থ্যাঙ্কস পশ্চিম বাংলার ছাত্রছাত্রীদের। নেটওয়ার্ক সমস্যা আছে বাংলাদেশেও, এখানেও। ডক্টর শওকত, আপনি চালিয়ে যান, আর আপনার আমাদের অনুষ্ঠান যে কোনো সময় অফ হয়ে যাবে, বাট নেটওয়ার্ক ইস্যু চলছে বলে আমরা এখন শেষ করতে পারছি না। আপনি বক্তব্য চালিয়ে যান প্লিজ। আচ্ছা, ওকে, আমরা ঠিক আছে। আপনি আমি কি কথা বলবো? যা বলেছেন, দর্শকদের যা বলেছেন, আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের বিলিনিয়ার টিভির আজকে আলাপ অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরে চলে গেল। দর্শক, আমরা দোয়া করছি আজকে যারা গেস্ট আছেন তারা অনেক ইমোশনাল, তারা অনেক ফায়ার্ড আপ, তারা চাচ্ছেন বাংলাদেশের সংস্কার, নট কোটা সংস্কার, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি।
আপনাদের সাথে আবারও আগামী সপ্তাহে শনিবার দুপুর 12টায় যুক্তরাষ্ট্র, 5টায় UK এবং বাংলাদেশে রাত 10টায় দেখা হবে। ইনশাআল্লাহ। এই নিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভাই।